ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজেগুজে তৈরি হচ্ছিলুম। হঠাৎ কোত্থেকে এসে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। মুহুর্মুহু বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরও সাংঘাতিক করে ফেলল। মনমরা হয়ে বসে রইলুম। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল তখন দেখলুম ছোটো মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন। একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোটো মামা ঘরে ঢুকলেন। আমাকে দেখে বললেন, এ কী রে পুটু, তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে? বললুম, ধুস, ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেল। ছোটো মামা টেবিলে লণ্ঠন রেখে বললেন, তাতে কি হয়েছে? যে আমার ঝাঁপইতলা বনাম কাকুর হাটির খেলা, ও খেলা কি দেখার যোগ্য? বলে উনি ফিক করে হাসলেন। চাপা স্বরে ফের বললেন, চল বেরিয়ে পড়ি। একটু অবাক হয়ে বললুম, কোথায়? ছোটো মামা আরও চাপা স্বরে বললেন, ফেরার সময় শর্টকাটে শিঙ্গিমশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম। বললে বিশ্বাস করবি না পুটু, ঝড় বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে। এই জ্যৈষ্ঠ মাসের আম, বুঝলি তো, সবই গাছ পাকা। অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোটো মামা? তুই একটা বোকার বোকা। ছোটো মামা একটু চটে গেলেন। বিদ্যুতের ছটায় দেখলুম না, সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে। চল কুড়িয়ে আনি। কিন্তু ছোটো মামা, বাগানে ভোলা আছে যে, ভোলা সাংঘাতিক লোক। ভোদা বলছিল শিঙ্গিমশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন, দেখতে পেলেই। আমার কথায় বাধা দিয়ে ছোটো মামা বললেন, ভোদা তোর চেয়েও বোকা। শিঙ্গিমশাই বন্দুক দেবেন ভোলাকে? ভোলা বন্দুক ছুটতে জানে। তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে শিঙ্গিমশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে, তুই জানিস। ওঠ, দেরি করা ঠিক নয়। দোনামোনা করে বললুম, বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোটো মামা। ওর গোঁফ আর চোখ দুটো দেখলেই ভয় করে। ছোটো মামা আমার কথায় কান দিলেন না। কোত্থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন। বললেন, ভোলা এতক্ষণ খেতে গেছে, চলে আয়। আর শোন, জুতো খুলে ফেল, খালি পায়ে যাব। শিঙ্গিমশাইয়ের আমবাগানটা গ্রামের শেষে মাঠের ধারে। বাগানের মধ্যিখানে একটা মাচার উপর ছোট্ট ছাউনি আছে। ভোলা সেখানে বসে বাগান পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালে কি করে সে টের পেয়ে যায় কে জানে। টের পেলেই এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায়। গত মাসে কচি আম কুড়োনোর জন্য ভোদার সঙ্গে গিয়ে কি বিপদেই না পড়েছিলুম। আমি তো দিশেহারা হয়ে পালিয়ে বেঁচেছিলুম। ওদিকে ভোদা ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি। ভোদাকে শাস্তিটা অবশ্য দিয়েছিলেন ভোদার বাবা হাবলবাবু। পাড়াসুদ্ধ লোকের সামনে কান ধরে উদ্বোস করানোর শাস্তি। ছ্যা ছ্যা। ভোদা কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতে পারেনি। স্কুলে যাওয়া তো দূরের কথা। সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল। কিন্তু ছোটো মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই। তাছাড়া ছোটো মামা না থাকলে কে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে? পৃথিবীর সবসময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে। ছোটো মামা না নিয়ে গেলে আমি একা সেসব দেখতেই যে পাবো না। সন্ধ্যার অন্ধকার আজ বেজে 11। আকাশের কোণায় দূরে মাঝে মধ্যে বিদ্যুতের ঝিলিক। চারিদিকে ব্যাঙ পোকামাকড় তুলকালাম গান জুড়ে দিয়েছে। শিঙ্গিমশাইয়ের আমবাগানের দিকে যত এগোচ্ছি তত অস্বস্তিতা বেড়ে যাচ্ছে। ছোটো মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন। তার পিছনে থলে হাঁটে আমি হাঁটছি। কতক্ষণ পরে ছোটো মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে জিজ্ঞাসা করলেন, ভোলার কুঁড়ে ঘরটাতে লণ্ঠন জ্বলছে বটে, তবে বাজি রেখে বলতে পারি বেটার ছেলে নেই। কি করে বুঝলেন ছোটো মামা? দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম না, ভোলা ওখান দিয়েই তো খেতে যায়। ভোলার টর্চ আছে বুঝি? থাকবে না? তুই বড্ড বোকা পুটু। রাত বিরাতে টর্চ ছাড়া কেউ বাগান পাহারা দিতে পারে? তবে আর কথা নয়, আয় তোকে বাগানের শেষ দিকটাতে একখানে বসিয়ে রাখবো, আর আমি আম কুড়িয়ে আনবো। চুপচাপ বসে থাকবি কিন্তু। ছোটো মামা কথাটা বলতে গিয়ে বলতে পারলুম না। ভোদা বলেছিল ওই বাগানের কোন গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল। তার ভূতটা এখনও আছে, তবে সে ভোলার ভয়ে বেরোতে পারে না। ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকেদের ভয় দেখায়। তো ছোটো মামা ধমক দিলেন চাপা গলায়, চুপ, খালি ছোটো মামা আর ছোটো মামা বলে এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন। জলকাদা জমে আছে ঘাসের ফাঁকে। পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে। প্রতিবারই ধমক খাচ্ছি।
টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে কি হচ্ছে? ঠিক কথা, আসলে আমি সেই ভূতটার কথা ভেবে ভেবে এদিক ওদিক তাকাচ্ছিলাম। ভোলা যে এখন বাগানে নেই। কিছুক্ষণ পরে ছোটো মামা আমাকে একখানে দাঁড় করিয়ে বললেন, তুই এখানে বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া কুড়াবো না। ওই দেখ কত পাকা আম। টর্চের আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পেয়ে আমি ভূতের ভয়টা ভুলে গেলাম। এইসব আম নাকি সেরা জাতের আম, একটুও আসনি, একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি স্বাদ। থলে নিয়ে ভিজে ঘাসে বসে থাকা যায় না, তাই উঠে দাঁড়ালুম। ছোটো মামা এদিক ওদিকে টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন। মিঠে গন্ধে আমার মুখে জল আসছে, কিন্তু এখন কি আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই। ছোটো মামা বললেন, এবার আমি যাচ্ছি বাতাসাভোগ গাছটার কাছে। খাসা আম, বুঝলি পুটু? তুই চুপচাপ বসে থাক, তবে কান খাড়া রাখবি কিন্তু। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে, শুনতে পেলেই তুই ডাকবি। ছোটো মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। কোনো গাছের মাথায় পাখি ডানার জল ঝাড়ল, সেই শব্দেই আমার বুক ধড়াস করে উঠছিল। কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয়ে টয়ে ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল। কতক্ষণ পরে ধূপ ধূপ শব্দে ছোটো মামা এসে গেলেন। না, গাছটা খুঁজে পেলুম না। ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম, ভোলা আসছে। ছোটো মামা, বড্ড অন্ধকার যে। টর্চ জ্বালি আর ভোলা দেখতে পাক, খালি বোকার মতো কথাবার্তা। থলেটা আমায় দে, আর আমার এই ঠাট্টা ধরে থাক, ছাড়বি না বলে দিচ্ছি। ছোটো মামা আম ভর্তি থলেটা নিলেন, কিন্তু ওর একটা হাত ধরেই ছেড়ে দিলুম। উফ, কি সাংঘাতিক ঠান্ডাহীন হাত। ছোটো মামা বললেন, কি হলো, হাত ছাড়লি কেন? আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা। ধুর বোকা, জল কাদা ঘেটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না? চলে আয় শিগগির। এই সময় সত্যিই ভোলার হেরে গলার গান শুনতে পেলুম। ছোটো মামার বরফের মতো ঠান্ডা হাতটা অগত্যা চেপে ধরেই থাকতে হলো। ছোটো মামা এবার প্রায় হন্তদন্ত হয়ে দৌড়চ্ছেন, আমিও দৌড়চ্ছি। কতক্ষণ দৌড়চ্ছি জানি না। আমি এবার হাঁপিয়ে পড়েছিলাম, কাঁদো কাঁদো গলায় বললুম, ছোটো মামা, আমার পা ব্যথা করছে যে। ছোটো মামার মনে দয়া হলো, বললেন, অনেকটা ঘুরপথে আসতে হলো, কিন্তু কি আর করা যাবে, এবার আস্তে সুস্তে যাওয়া যাক। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে। কাছে কোথাও আচমকা শিয়াল ডাকতে লাগলো। একটু ভয় পেয়ে বললাম, আমরা কোথায় এসে পড়েছি ছোটো মামা? নদীর ধারে, বুঝলি না? ভোলার চোখ রাত বিরেতেও দেখতে পায়, তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরতে হলো, বলে ছোটো মামা অদ্ভুত শব্দে হাসলেন। তা পটু, এবার একটা আম টেস্ট করে দেখি, কি বলিস? শিঙি মশাইয়ের বাগানের আমের এত নাম ডাক, দেখি সত্যি কিনা। ছোটো মামা সেখানেই বসে পড়লেন, তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন। চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি, এবার আমাকেও একটা আম খেতে দেবেন ছোটো মামা। কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন, ক্রমাগত আম খাচ্ছেন আর আটেগুলো ছুঁড়ে ফেলছেন। শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো জলেই পড়ছে। কিছুক্ষণ পরে না বলে পারলুম না, কেমন আম ছোটো মামা? জিভে একটা শব্দ করে ছোটো মামা বললেন, ভাস্ত কেলাস, তুই খেলে টের পেতিস পুটু। কিন্তু কি আর করা যাবে, সবগুলোই যে আমি ঝোঁকের বসে খেয়ে ফেললুম। প্রায় ভ্যাঁ করে কেঁদে ওঠার মতো বললুম, সব? হ্যাঁ, তোর কথা মনেই ছিল না, বরং তার বদলে তোকে একটু আদর করি, বলে ছোটো মামা আমার মাথার তারপর মুখে হাত বুলোতে লাগলেন। কি অসহ্য ঠান্ডা হাত, আমি চেঁচিয়ে উঠলুম, আর না ছোটো মামা, বড্ড ঠান্ডা লাগছে যে। আমের গন্ধ কেমন মিঠে, টের পাচ্ছিস? বল পুটু, এই নে আমার হাত শোক। ছোটো মামার আঙুল আমার নাকে ঢুকতেই আঙুলটা চেপে ধরলুম, তারপরেই টের পেলুম আঙুলটা বেজায় শক্ত বটে। আঙুল না হাড়। রাগে দুঃখে কেঁদে ফেললুম। ছোটো মামা আদুরে গলায় বললেন, কাঁদে না ছোনা, কাল তোমায় আম খাওয়াবো, এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি। ছোটো মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি। উনি উঠে গেলেন হাত ধুতে, তো গেলেনই, আর ফেরার নাম নেই। জলের পর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলুম। আবার একদল শেয়াল ডেকে উঠল, তখন ভয় পেয়ে ডাকলুম, ছোটো মামা, ছোটো মামা। কিন্তু কোনো সাড়া এলো না। এবার আমি মরিয়া হয়ে আরও জোরে ওকে ডাকতে থাকলুম,
কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিল। তারপর ছোটো মামার গলা ভেসে এলো, পুটু পুটু। সাড়া দিলুম। ছোটো মামা দৌড়তে দৌড়তে কাছে এলেন। তারপর টর্চের আলোয় থলি দেখে প্রচণ্ড থাপ্পা হয়ে বললেন, বিশ্বাসঘাতক! এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি! নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে। তারপর হায় হায়, সবগুলো আম একা সাবার করেছে। অবাক হয়ে বললুম, ছোটো মামা আপনিই তো। উনি থাপ্পড় তুলে বললেন, আমি তো মানে? মিথ্যুক কোঠাকার! না ছোটো মামা, আপনিই তো আমাকে এখানে এনে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন। শাট আপ! দেখি তোর মুখ সুখে। আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোটো মামা আরও তর্জন গর্জন জুড়ে দিলেন। ওকে কিছু বলার সুযোগই পাচ্ছিলুম না। একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়লেন। বাতাসা ভোগ আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই। ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস। বাড়িতে তোকে পেলুম না। তারপর তোকে ডেকে ডেকে, ও পুটুরে, তুই এমন করবি ভাবতেও পারিনি। বিশ্বাস করেন ছোটো মামা, আমি আম খাইনি, আপনিই খেয়েছেন। আবার মিথ্যে কথা! তোর মুখে আমের গন্ধ! আপনিই তো আদর করেছিলেন এঁটো হাতে। কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত! আমার হাত ঠান্ডা? বাজে কথা বলবি নি, বলে ছোটো মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন। বল এবার, আমার হাত ঠান্ডা না গরম? কি আশ্চর্য! ছোটো মামার হাত তো মোটেও তেমন ঠান্ডা নয়। অমনি বুকটা ধড়াস করে উঠল। তাহলে কে ছোটো মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল? তার আঙুলটা নিড়ে ঠাড় কেন? আর ভাবতে পারলুম না। কাঁদো কাঁদো গলায় বললুম, ছোটো মামা, তাহলে শিঙি মশাই বাগানের সেই গলায় ধরে ভূতটা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল। শ্যাট আপ! বলে ছোটো মামা উঠে দাঁড়ালেন। খালি বাজে গপ্প! মিথ্যুক, লোভী, বিশ্বাসঘাতক! তোর শাস্তি পাওয়া উচিত। থাক তুই এই শ্মশানে পড়ে। আমি চললুম। ছোটো মামা দৌড়তে থাকলেন। আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলুম। ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়তে হচ্ছিল, তাই ওর নাগাল পেতে অসুবিধা হচ্ছিল না। যাই হোক, বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গিয়েছিলাম। ছোটো মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন। আমি বললে শুধু মা নন, বাবাও আমাকে মিথ্যুকের চূড়ামণি আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন। ছোটো মামার রাগ পড়তে 3 দিন লেগেছিল, তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি। আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে, তবে ঠকে শিখেছি আমি আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত। আর হ্যাঁ, ভোদাকে ঘটনাটা চুপি চুপি বলতেই সে আমায় চিমটি খেতে বলেছিল, তুই সত্যি বড্ড বোকা পুটু। গলায় দরে বেটার ছেলে যখন আম সাবার করছিল, তুই রাম চাইলেই পারতিস। রাম নামে সব ভূত জব্দ, আমের বদলে রাম, মনে রাখিস। শেষ হলো বিশিষ্ট লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আম কুড়োতে সাবধান। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।